জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা, শান্তি ফিরিয়ে এনে অর্থনীতি সচলে অগ্রাধিকার। বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। শপথের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচারী শেখ হাসিনার পতনে ভঙ্গুর অর্থনীতি গড়তে অন্তর্বর্তী সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, আশঙ্কা বিশ্লেষকদের। আবারও আলোচনার আয়নাঘর, ডিজিএফআইয়ের কার্যালয়ের ছবি হাতে অপেক্ষায় শত শত মানুষ, স্বজনের আহাজারি। এবং পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল বাংলাদেশ এ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে বললেন নির্বাচক আব্দুর রাজ্জাক। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছেন শিরোনামগুলোর সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টারা। শুক্রবার বেলা 11:20 কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে অন্য উপদেষ্টাদের নিয়েও শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস। শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জানান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করায় সরকারের প্রথম অগ্রাধিকার। নিরাপত্তা নিশ্চিতের পর অর্থনীতির সচলে গুরুত্ব দেওয়া হবে। ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে নজর দেওয়ার কথা জানান তিনি। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। গেল বৃহস্পতিবার রাত 9:15টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। সেই সঙ্গে শপথ নেন অন্তর্বর্তী সরকারের 13 উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর নতুন এক বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন ডক্টর ইউনূস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করেছে দেশ, এমন প্রত্যাশা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি আরো বলেন, সারা বিশ্ব অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। স্বৈরাচার সরকারের পতনের পর শপথ নিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে শপথ নেয় নতুন সরকার। শুরুতেই শপথ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ বইতে সই করেন তিনি। এরপর শপথ গ্রহণ করেন 13 উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, আদিলুর রহমান খান, তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন, শারমিন মুর্শিদ, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শপথের পর তারাও শপথ বইয়ে স্বাক্ষর করেন। ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। তারা হলেন বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক ই আজম। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সরকারের রোষানলে আদালতের বারান্দায় ঘুরতে থাকা ব্যক্তি এখন দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। রক্তজয়ী কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। এরপর দেশ সংস্কারে ডাক পান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকারের।
আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। এবার রাষ্ট্র সংস্কারের পালা। তাই রাষ্ট্র পরিচালনার জন্য ছাত্র জনতা বেছে নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। 1940 সালের 28 জুন চট্টগ্রাম হাটহাজারী বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেন পড়াশোনা। এরপর শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা। 1965 সালে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন তিনি। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল পর্যন্ত ইউনূস মাফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। এরপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন তিনি। যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন সংগ্রহে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠাও করেন তিনি। মুক্তিযুদ্ধের পরে ফিরে আসেন দেশে। নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন ডক্টর ইউনূস। 1976 সালের কথা। গ্রামে গ্রামে ঘুরতেন দরিদ্র মানুষের জন্য কিছু করার জন্য। শুরু করেন নবযুগ তেভাগা খামার। আর স্লোগান ছিল, জমিদার সে পাবে 1 ভাগ, আর যে বীজ সার দেবে সে পাবে 1 ভাগ, আর যে পানি দিবে সে পাবে 1 ভাগ। 1983 সালের অক্টোবরে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। দরিদ্র আর পিছিয়ে পড়া মানুষের জন্য চালু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম, যার মধ্যে থাকে গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প। 2006 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠা ও ক্ষুদ্র ঋণ ধারণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলায় চেয়েছিলেন দল গঠন করতে, যা তার জন্য পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেওয়া হয় মামলা, দেওয়া হয় সাজাও। 2024 সালে হাসিনা সরকার পতনের পর সাজা থেকে মুক্তি দেওয়া হয় ডক্টর ইউনূসকে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান করে দায়িত্ব দেওয়া হয় শান্তিতে এই নোবেল জয়ীকে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, প্রধান উপদেষ্টার কর্মসূচি কি রয়েছে আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল রাতে বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন বা শপথ গ্রহণ করেছে, সেই 17 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কিন্তু আজকে সকাল থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং সকালেই তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। এরপরে মূলত 12টার পরে তারা আছেন জাতীয় শহীদ মিনারে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই মুহূর্তে মূলত আছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আপনি জানেন যে যমুনা রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে, অর্থাৎ এই 17 সদস্য বিশিষ্ট তাদের যে উপদেষ্টা আছে তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন এবং এই অঞ্চলের সরকারের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এবং ভিতরে রয়েছেন। আপনি জানেন যে গতকালকে শপথ গ্রহণ হলেও সেই যে 17 সদস্য বিশিষ্ট যে কমিটি আছে বা উপদেষ্টা আছে, সেই উপদেষ্টাদের কিন্তু এখনও কোনো দফতর বন্টন হয়নি। ফলশ্রুতিতে তাদের যে মূল কাজটি হচ্ছে কাকে কোন দফতর দেওয়া হবে, সেই দফতরের কার্যক্রম কী হবে, কিভাবে তারা কাজ করবেন। দেশের এখন যে ভঙ্গুর অবস্থা, বিশেষ করে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষার কিন্তু খুবই বাজে অবস্থা এই মুহূর্তে। আমরা জানি যে দিনের বেলাটা কিছুটা স্বাভাবিক অবস্থা থাকলেও রাতের সাথে কিন্তু আমরা দেখতে পাই যে ডাকাতির পরিমাণ বেশি গিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপক অবনতি হচ্ছে। কারণ আপনি জানেন যে আন্দোলনের পর থেকে কিন্তু, অর্থাৎ 5 আগস্ট যখন ছাত্র জনতার অভ্যুত্থান যখন সফল হয়, সেদিন থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার অর্থাৎ বেসামরিক প্রশাসনের অর্থাৎ পুলিশ তারা কিন্তু কর্মবিরতিতে গিয়েছেন এবং গত কয়েকদিনই পুলিশের অনুপস্থিতিতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হতে দেখেছি। এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে করবে, কিভাবে কাকে কোন দফতর বন্টন করে দ্রুত সময়ের মধ্যে কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে তারা হয়তো বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসছেন এবং এটি নিয়ে মূলত তারা আজকে গুরুত্বপূর্ণ কাজ তাদের এবং এটি কিভাবে বন্টন করা হবে সেইগুলো নিয়ে তারা মূলত বসছেন। আপনি জানেন যে সকালে 2টা গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে তারা জাতির সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবনে এসছেন এবং সেখানে কিন্তু যখন গণমাধ্যমের সাথে আসিফ নজরুল স্যার এবং নাহিদ এবং আসিফ মাহমুদ যখন কথা বলছেন, তখন কিন্তু তারা বলছেন যে তাদের এখন প্রধান প্রায়োরিটি হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় দেশকে নিয়ে আসা, আর এই কাজটি করতে হলে দ্রুত তাদের দফতর বন্টন করতে হবে এবং কে কোন দফতর পাবে সেটি জানার পরে মূলত তারা কাজ শুরু করবেন। তবে তারা তাদের রুটিন ওয়ার্ক কিন্তু কাজ শুরু করেছেন
এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যে এখন সেই রুদ্ধদ্বার বৈঠক কিন্তু চলছে, সেই রুদ্ধদ্বার বৈঠকে মূলত পরবর্তীতে হয়তো বা বৈঠক শেষে আমরা জানতে পারবো কাকে কোন দফতর দেওয়া হয়েছে এবং তারা কিভাবে কাজ করবেন, জাতির প্রত্যাশা পূরণে তারা কতটুকু কিভাবে কাজ করে সেই জাতির প্রত্যাশা পূরণ করতে পারবেন, এই বিষয়টা নিয়েই কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেই রুদ্ধদ্বার বৈঠকটি চলছে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজার, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ, তবে এখনো কার্যক্রম শুরু হয়নি। থানা নিরাপত্তায় এখনো দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। সার্বিক চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। থানাগুলোর চিত্র এখন কেমন দেখছেন? পুলিশ সদস্যরা ফিরেছেন কিনা? কবে নাগাদ কার্যক্রম শুরু হতে পারে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে 5ই আগস্টের যে আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু এই থানাগুলো এবং এই ঢাকা শহরের প্রত্যেকটি থানায় কিন্তু আসলে অগ্নিসংযোগ সহ আসলে যে ধ্বংসস্তূপ চালানো হয় সেটি কিন্তু এখন এখানে দৃশ্যমান। এবং এই থানা যেটা বলছিলেন যে কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে, সেটি কিন্তু আসলে একটি বড় প্রশ্ন। কারণ থানার যে বর্তমান অবস্থা আমি দেখানোর চেষ্টা করছি যে থানার এখনো কিন্তু এখানে পুরো থানাটি আপনার ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে এবং এখানে যে গ্লাস রয়েছে, যে গাড়ি রয়েছে, যে মামলার কাগজ রয়েছে, সবগুলো কিন্তু আসলে পুড়ে ফেলা হয়েছে। এবং এটি আসলে কিন্তু বেশ ঠিক করতে এবং আগের যে অবস্থা আসতে কিন্তু আসলে 1 সপ্তাহের বেশি কিন্তু সময় লাগবে বলে আমরা দেখছি। কারণ এখানে যে ধরনের অবস্থা রয়েছে, এখানে কিন্তু আসলে খুব একটা অবশিষ্ট বলে কিছু নেই। এবং এই যে থানা, শেরেবাংলা থানা, এটি কিন্তু 10 সেপ্টেম্বর 2018 সালে কিন্তু উদ্বোধন করা হয় এবং এটার যে অবস্থা বর্তমানে, থানার প্রত্যেকটা রুম, থানার প্রত্যেকটি তলায় কিন্তু আসলে ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগ করা হয়। এবং এখনো সেই পরিমাণে যে গাড়ি রয়েছে, যে মামলার রেকর্ড রয়েছে, সবগুলোই কিন্তু আসলে পুড়ে ফেলা হয়েছে। এবং থানার যেসব পরিবহন রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল সহ থানার কম্পাউন্ড এবং আশেপাশে এবং থানার ভিতরে সমস্ত এলাকাতে কিন্তু আসলে আপনার কিন্তু পুড়ে ফেলা হয়েছে। এবং তারই চিত্র কিন্তু এই শেরেবাংলা থানার চিত্র। এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন, জানা যে পুলিশ সদস্যরা কিন্তু যোগদান করেছেন, তারা কিন্তু আজকেই আমরা দেখেছি সকাল থেকে কিন্তু প্রায় 65 জন মতো পুলিশ সদস্য যোগদান করেছেন এখানে এবং 3 জন আহত রয়েছেন। 2-1 বাদে কিন্তু আসলে সবাই এখানে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু আজকেই অনেকে যোগ দিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আপনারা কি আজকে যোগ দিয়েছেন নাকি গতকাল যোগ দিয়েছেন? আমরা তো গতকালকেই যোগদান করছি। গতকাল বলতে আমরা তো আশেপাশেই সবাই ছিলাম, নিরাপত্তা সমস্যা ছিল দেখে, কারণ মানুষজন একটু উত্তেজিত ছিল, এই জন্য হয়তো সবাই সামনে আসে নাই, আশেপাশেই সবাই ছিল। ধ্বংসস্তূপ রয়েছে, আগুন দেওয়া হচ্ছে, এটা ঠিক হতে কতদিন লাগতে পারে বলে মনে করছেন? আগের সেই অবস্থা আসতে কতদিন লাগতে পারে? এটা তো আসলে আমি বলতে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার, যখন হচ্ছে গিয়ে রিফর্ম হবে। এছাড়া অন্য যে আপনার যেভাবে আমরা, এছাড়া তো আমরা ডিউটি করতাম অনেক সময়, লেগুনা টেগুনা দিয়ে ডিউটি করতাম। যদি আমাদের নিরাপত্তা মোটামুটি ঠিক হয়ে যায় তাহলে আমরা কি এখন আপনাদের যে অবস্থা, মানসিক অবস্থা, এখন কি আপনারা কি ঠিক হয়েছে আপনাদের? না, এখনো ঠিক হয়নি। ডানা, তিনি কিন্তু বলছিলেন যে তারা কিন্তু এখনো সেই ট্রমার মধ্যে রয়েছেন এবং তারা তা বলছেন এই থানার কাজ কম শুরু হতে হতো বা তাদেরকে আরো বেশ সময় লাগবে এবং তারা আগের মতোই তারা ফিরে আসবেন। এবং এখানে কিন্তু একটি জিনিস বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে থানার কিন্তু দায়িত্বে রয়েছেন আনসার এবং সেনাবাহিনী, তাদেরকে কিন্তু এখানে এক প্লাটুন সেনাবাহিনী রয়েছে, অর্থাৎ সবকিছু মিলে কিন্তু আবার আগের অবস্থা ফিরে যাচ্ছে থানা এবং সেটি হয়তো বা বেশ সময় সাপেক্ষ লাগবে। তো শেরেবাংলা থানা থেকে সব অবস্থা আমার কাছে। ডানা, মুন্না, ধন্যবাদ আপনাকে। থানাগুলোতে কিন্তু পুলিশ ফিরতে শুরু করেছে, তবে এখনো কার্যক্রম শুরু হয়নি। থানা নিরাপত্তা দায়িত্ব পালন করছে আনসার সদস্যরা। সেখানকার সার্বিক তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আওয়ামী সরকার পতনের পর স্বজনদের ফিরে পেতে কোচক্ষেত ডিজিএফআই এর কার্যালয়ের সামনে ছবি হাতে অপেক্ষা করছেন শত শত মানুষ। তাদের দাবি, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বন্দিশালা ও নির্যাতন সেল আয়নাঘর রয়েছে ডিজিএফআই এর কার্যালয়ে। স্বজনের জন্য কান্নার আহাজারি যেন থামছে না তাদের। বিস্তারিত এমি আজিমের রিপোর্টে। জন্মের পর বাবাকে ছবিতে দেখেই বড় হয়েছে শিশু শান। কখনো ওঠা হয়নি বাবার কোলে, সুযোগ হয়নি বাবা বলে ডাকার। 10 বছর ধরে শুধুই দেখেছে মায়ের কান্না। দীর্ঘ সময় গুম থাকা বেশ কয়েকজন পরিবারের কাছে ফিরে আসার পর বাবার সন্ধানে ছবি হাতে আয়নাঘর খ্যাত ডিজিএফআই কার্যালয়ের সামনে এসেছে শিশু শানও। আমার মামার কান্না আমি দেখতে চাই না, আমার বাবাকে আমি চাই। সবার বাবা আছে, আমার বাবা নেই। ছবির এ মানুষগুলোর খোঁজ নেই বছরের পর বছর। সবাইকে ধরে নিয়ে যাওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এ নিয়ে প্রশাসনিক সহযোগিতা দূরের কথা, নিখোঁজের বিষয়ে জিডি পর্যন্ত নেয়নি অনেক থানা। এমনিতেই ডিবি পরিচয় দিয়ে উঠায় নিয়ে, উনি স্টুডেন্ট ছিল, সদরঘাটে
নামা অবস্থায় নামছে, তারপরে নিয়ে গেছে আর কি, ডিবি পরিচয় দিয়ে ওনাকে উঠায় নিয়ে গেছে। ডিবি অফিসে গেছি, তারা গুরুত্ব দেয় না। ডিবি অফিসের সামনে গেলে আমাদের খেদায় দেয়, কোনো ইয়ে করে না, বলে যাও এখান থেকে, এদেরকে ধরে আনি না, কিন্তু তারাই ধরে আনছে। যখন আমরা খুঁজতেছি তখন আবার এমপি রাজু এবং তার ছেলে পার্থর হুকুমে আবার পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়। আমরা তিনজন স্বজন আর লোকের আবার পাওনিছে পুলিশে গুলি করে। স্বজনদের ধারণা ডিজিএফআই কার্যালয়ই শেখ হাসিনা সরকারের নির্যাতন সেল বা আয়নাঘর। সরকার পতনের পর গভীর রাত পর্যন্ত অপেক্ষায় স্বজনরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে আছে চারপাশ। আমার ছেলে ইঞ্জিনিয়ার। ভিন্ন দলের রাজনীতি বা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে গুম হতে হয়েছে বলে দাবি তাদের। আমাদের পুরো পরিবারটা ধ্বংস করে দিয়েছে। আমরা কোথাও বিএমপি করছে, এটাই তার ছিল অপরাধ। থানা পুলিশের কাছে গেছি, আমার রাঙ্গুনিয়া থানায়, আমার চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানায় গেছি, তখন আমার কোনো ওরা সাহায্য করেনি। ওরা বলছে বিএমপি করতো, ওরা বলছে যে আমরা জানি না, আপনি অন্য চেষ্টা করেন। আমি কোনো কারো সহযোগিতা পাইনি। 13 বছর পর্যন্ত বাইরে অপেক্ষায় ছিলাম, আজকে পর্যন্ত আমার বাইরে আমরা পাই নাই। যদি আপনারা সহযোগিতা করেন তো হয়তো আমাদের বাইরে আমরা পাবো। নিখোঁজের 8 বছর পর জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির মুক্তি নতুন আশার আলো জ্বালিয়েছে গুম হওয়া মানুষের স্বজনদের মাঝে। বন্দি মুক্তির সাথে আয়নাঘর বন্ধের দাবি স্বজনদের। আর নতুন করে নতুন কোনো নামে যেন তৈরি না হয় নতুন কোনো বন্দিশালা বা টর্চার সেল। স্বাধীন দেশে প্রতিটি নাগরিক যেন থাকতে পারে স্বাধীনভাবে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে সড়ক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাচ্ছেন ভোলার সহকর্মী ছোটন সাহা। আজকে টানা ৪র্থ দিনের মতো কিন্তু শিক্ষার্থীরা এখনও রয়েছে ভোলা শহরের যানজট নিরসনে। তারা এখন কাজ করছে, যেহেতু আমরা আজও ভোলার যে ট্রাফিক বিভাগকে এখনও আমরা যানজট নিরসনে মাঠে দেখছি না, তো সেজন্য আজও শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। যদি একটু দেখাতে চাই আজকের যে পরিস্থিতি, আমি রয়েছি ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল ট্রাফিক চত্বরে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা নেমে পড়েছেন এবং তারা শহরের যে ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থাটা কিন্তু তারা এখনও যাতে মানুষজন মেনে চলে সেই বিষয়ে সচেতন করছেন এবং যারা বাইকার রয়েছেন তারা যাতে হেলমেট পরিধান করে সেই ব্যাপারটিও কিন্তু তারা দেখছেন এবং তারা বলছিলেন যে ভোলা শহরের যানজট নিরসনে তারা এই তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং তার কাছে জানতে চাইব, এই যে আপনারা তো মাঠে রয়েছেন, আপনারা কি কার্যক্রম করছেন আর কোন সংগঠনের পক্ষ থেকে করছেন? আমরা দেশের শৃঙ্খলার জন্য কাজ করছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপর আমরা বিএনসিসি সংগঠন থেকে কাজ করছি, যাতে ট্রাফিকের কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলা জঞ্জাট না হয়, সেজন্য আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কাজ করছি। বাংলাদেশের স্বেচ্ছাসেবীদেরও দেখেছি এই ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছে, নিরলসভাবেই কিন্তু কাজ করছে। আজকে ছুটির দিনের যে অবস্থা শহরের, এখনও কিন্তু যানজট রয়েছে এবং এই যানজট নিরসনের জন্য তাদের এই যে কার্যক্রম সেটি কিন্তু রয়েছে। স্বেচ্ছাসেবীদের এই অবস্থানের জন্য কিন্তু সেই যানজট কিন্তু আসলে এই মুহূর্তে নেই। তো এ ছিল আমার কাছে ভোলার যে সড়কে যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিতে যে স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ছুটির দিনে সড়ক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইল থেকে এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। গত কয়েকদিন যাবৎ কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আপনি জানেন যে টাঙ্গাইলের মহাসড়কে কিন্তু প্রত্যেকটি মোড়ে এবং বাস স্ট্যান্ড এলাকায় এই যারা শিক্ষার্থী তারা কিন্তু আইন শৃঙ্খলার যে এই সড়কের যেটি অবনতি না হয়
সেক্ষেত্রে আসলে তারা কিন্তু সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য তারা দিন রাত কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাইল উপজেলায়, এবং আপনি দেখবেন যে এই বিজয় চত্বর এলাকায় কিন্তু এই যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা কিন্তু এই সড়কের যে ট্রাফিক সেটি কিন্তু দায়িত্ব পালন করছেন। এবং আপনি জানেন যে টাঙ্গাইলের অধিকাংশই পুলিশ কিন্তু অধিকাংশ উপজেলা পুলিশ থানার যারা পুলিশ রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি করছেন। এবং আপনি জানেন যে এই টাঙ্গাইল এবং ময়মনসিংহ জামালপুর এলেঙ্গা এটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক, এবং এই সড়কে কিন্তু তারা কিন্তু ট্রাফিকের তারা কিন্তু কাজ করছেন। এবং আমরা জানি যে জনসাধারণ তারা কিন্তু বলছেন যে তারা সঠিকভাবে আসলে দায়িত্ব পালন করছেন, এবং যারা সাধারণ যারা গাড়ির চালক রয়েছেন তারাও বলছেন যে আসলে তাদেরকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু অনেকটাই তাদেরকেও আসলে সহযোগিতা করছেন এবং আইন মেনে কাজ করছেন। আমরা একটু কথা বলবো, এই যে আপনারা তো কতদিন যাবত এই ট্রাফিকের কাজ করছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজিজুল হক, আমি গাটাল জিবিজি কলেজের স্কাউট সিনিয়র লিডার। আমাদের সাথে আমাদের স্কাউটের দল আছে, কলেজের ছাত্রদের সবাই আছে। আমাদের আজকে প্রায় 5 দিন ধরে আমাদের ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করতেছি পুলিশের বদলে। আর আমরা চাই সুস্থ নির্বাচন হলে পরে না হয় সুন্দর পুলিশ আসবে, সুন্দর সরকারি নতুন চাকরি জয়েন দিবে, তারপর ট্রাফিক পুলিশ আসবে। তার আগ পর্যন্ত আমাদের কলেজের ছাত্রছাত্রী আছে, আমাদের স্কাউট আছে, রুবার আছে, বাংলাদেশের রুবার স্কাউট, সবাই মিলে আমরা এটা ট্রাফিক আইন সুন্দর মেনে চলবো। আর আমাদের একটা উদ্দেশ্য, ট্রাফিক আইন সুন্দর চলাফেরা করবে, কোনো চাঁদাবাজি হবে না রাস্তার মধ্যে। আগে তো শুনছি অনেক পুলিশে, আমি আজকে 5 দিন ধরে অনেক গাড়ি ড্রাইভিং লাইসেন্স চেক করছি, অনেকে 10 বছরের মেয়াদ নাই, অনেকে 5 বছরের মেয়াদ নাই। ওদেরকে বলছি, ওরা বলা হয় পুলিশের টাকা দিছি আর আমাদের সাইডে কিছু বলে না। এই জন্য কালকে আমরা 4-5টা গাড়ি আটকাইছি, আজকেও আটকাইছি। ঢাকা শহরে আমাদের সিনিয়র বাহিনীতে একটা ওষুধ কোম্পানি গাড়ির মধ্যে প্রায় 70 কোটি টাকা পাইছে। ওষুধ কোম্পানি গাড়ির মধ্যে কেউ ভাবে না যে গাড়ির মধ্যে টাকা আছে, আর 70 কেজি গাঁজা পাইছে। এই জন্য আমরা যারা স্কাউট আছি সুন্দরভাবে এই ওষুধ কোম্পানি গাড়ির মধ্যে একটু চেক করতেছি ভালোভাবে, কারণ না ওদের মধ্যে দুর্বলতা আছে। ধন্যবাদ। আসলে তারা বলছেন যে তারা যে বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি সেগুলো কিন্তু আসলে তারা চেক করছেন, এবং বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই কাজে নিয়োজিত রয়েছেন। সবকিছু বলা চলে যে সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে। সড়ক শৃঙ্খলা কাজ করছেন শিক্ষার্থীরা। বরগুনা থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে গত 3 দিন আগেও মানুষ চলাচল করার জায়গা ছিল না, সড়কে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। সেখানে কিন্তু ছাত্র এবং যেসব স্বেচ্ছাসেবক রয়েছে তারা কাজ শুরু করার পর কিন্তু তাদের অবস্থা কিন্তু স্বাভাবিক হয়েছে। রাস্তাও কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ছাত্রদের। আমরা একজন এখানে যে স্বেচ্ছাসেবক রয়েছেন যাদের নেতৃত্বে এবং কাজগুলো হচ্ছে তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি ধরনের আপনারা কাজ করছেন এবং এই কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সড়কের নিয়মকানুন মেনে চলছে। রিক্সা থেকে শুরু করে যত ভেহিকেলস ড্রাইভার আছে তারা ছাত্রদের কথা তথাকথিত আমরা যারা আছি সংগঠনের তাদের কথা মেনে চলছে। এতে আমাদের এই সড়কের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটছে না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন পর্যন্ত না আইনশৃঙ্খলা বাহিনী যারা সড়কের দায়িত্বে আছে রাস্তায় না আসছে ততদিন পর্যন্ত আমরা সড়কের দায়িত্ব পালন করে যাব। এবং আমরা দিনে সড়কের দায়িত্ব, সন্ধ্যা পর্যন্ত আমরা সড়কের দায়িত্বে থাকি, এবং সন্ধ্যার পরে সারা রাত্র আমরা যতদূর সম্ভব 3টে হোক 4টে হোক 3টে-4টা পর্যন্ত আমরা মন্দিরের দায়িত্বে থাকি, মন্দির পাহারার দায়িত্বে থাকি, হিন্দু এলাকাগুলোর দায়িত্বে থাকি। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। আমরা আরেকজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা দেখতেছি যে গত 3 দিন ধরে কিন্তু আপনারা কাজ করছেন, এবং এই যে সড়কের শৃঙ্খলা কতটা ফিরেছে বলে আপনারা মনে করছেন?
জি ধন্যবাদ। আমরা গত 3 দিন যাবৎ যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, যে ক্লান্তি লগ্নে পুলিশ এবং ট্রাফিক রাস্তায় কাজ করতেছে না, এই মুহূর্তে আমরা তখন থেকে কাজ করছি এবং এই জায়গাটা খুব বিশৃঙ্খল অবস্থা ছিল, বরগুনার প্রাণকেন্দ্র বলা চলে। কিন্তু আমরা কাজ করার পর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সাথে কাজ করছে, আমাদের উৎসর্গ ফাউন্ডেশন কাজ করছে। এখন মোটামুটি আমরা আগের চেয়ে অনেকটাই আমরা কভার করে আনছি এবং আশা করব আইনশৃঙ্খলা বাহিনী অতি দ্রুত এখানে মাঠে কাজ করবে এবং এই পরিস্থিতিটা খুব দ্রুত উত্তরণ ঘটবে বলে আশা করি। যেমনটা শুনছিলেন যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন উন্নত হচ্ছে এবং যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছিল সেটি উত্তরণ হবে বলে তারা কিন্তু আশা করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। কমতে শুরু করেছে সবজির দাম, তবে এখনও অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেট এলাকায়। এখানে একটি কাঁচা বাজার আছে এবং মাছ, মাংস সবকিছু এই বাজারে পাওয়া যায়। আমরা সকাল থেকে এসে যে বিষয়টি জানতে পেরেছি, এখানে নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো রয়েছে, মাছ, মাংস, তরি তরকারি, চাল ডাল সবকিছুর মোটামুটি দাম বেড়েছিল সপ্তাহখানেক আগে, কিন্তু সবজি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দাম নাগালের বাইরে আছে। কিন্তু যেটি আসার বানিয়ে হচ্ছে সেটি হচ্ছে যে মুরগি এবং মাংসের দাম কিছুটা নাগালের মধ্যে এসেছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। আমরা অন্যান্য যে একটি লাউ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কাঁচা মরিচ তো 40 টাকা পোয়া, এবং ফুলকপি বিক্রি হচ্ছে 60 টাকা পোয়া, এবং শসা বিক্রি হচ্ছে 150 টাকার উপরে। এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে আপনি কি বাজার করেছেন? আপনি কি বাজার করেছেন? কি দাম কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমরা 1 সপ্তাহ আগে যা বাজার করেছি, আমরা দ্বিতীয় স্বাধীনতার পরে প্রতিটা জিনিসের দাম অল্প করে হলো কিছু দাম কমেছে। দর্শক, আপনারা শুনছিলেন কি একজন ক্রেতা আমাদেরকে যে বিষয়টি জানালেন, সেটা হচ্ছে যে এই যে তারা যে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ, এই যে ছাত্র আন্দোলনের পরে যে দ্বিতীয় গতকালকে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আপনারা আগামী কাল থেকেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ আপনারা ভোগ করবেন। সেটি কিন্তু একজন ক্রেতা আমাদেরকে জানালেন। অধিকাংশ মুরগির দাম কমলে একটি মাত্র মুরগির দাম কমেছে কেজিতে 15 থেকে 20 টাকা, সেটিও নিয়ন্ত্রণের মধ্যে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি শহরীয় পর্যায়ে দাম প্রত্যেকটা জিনিসপত্রের দাম কিন্তু রয়েছে। শুধুমাত্র মুরগি এবং গরুর মাংস এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি করে, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজি করে, এবং প্রত্যেকটি হাঁস মুরগি থেকে শুরু করে সবগুলোই হচ্ছে যে মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। এবং শাকসবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, সে দামগুলো বাজারের মনিটরিং করার কথা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা বিক্রেতারা। যদি বাজারটা যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং মনিটরিং করা হয়, সেক্ষেত্রে শীঘ্রই বাজারে সবকিছু পণ্যের দাম নেমে আসে বলে আমাদের কাছে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের বাজার দরের আজকের পরিস্থিতি।